নমস্কার, সুইনো স্টোরিফাইডে আপনাদের সকলকে স্বাগত। অন্যান্য দিনের মতো আজকেও আমাদের সঙ্গে আছেন বর্তমান সময়ের অতি উল্লেখযোগ্য দুজন কথাকার। তারা তাদের গল্প পাঠ করবেন, আমরা তাদের গল্প পাঠ শুনব। চলুন দেখে নিই কোন দুজন গল্পকারের গল্প পাঠে সমৃদ্ধ হয়েছে আজকের সুইনো স্টোরিফাইড। নমস্কার, সুইনো স্ট্রিটের গল্প পাঠের আয়োজনে আমার গল্পের নাম চোর। কিছুক্ষণ আগে মন্টুদার মৃতদেহ শুয়েছিল উঠোনে শেষ শয্যায়, আর এখন চোরের মতো চলে যাচ্ছে মন্টুদা। যেমন ছিল স্বভাব তেমন করেই চলে যাচ্ছে চিরকালের জন্য। বেশিরভাগ লোকই তার মুখ দেখতে পায়নি, পাওয়ার কথাও নয়। পোস্টমর্টেমের পর পুরো ব্যান্ডেজ করা শরীরটা ঘণ্টা দুয়েক আগেই দিয়ে গিয়েছিল পুলিশের গাড়ি। কেউ একজন একবার মন্টুদার মুখের ঢাকাটা খুলেছিল, প্রায় সঙ্গে সঙ্গেই ঢেকে দিয়েছিল সে। কে খুলেছিল এখন আর মনে নেই। সারা শরীর যার ঢাকা, তার ব্যান্ডেজ করা প্রাণহীন শরীরের চারপাশে কয়েকটা মাছি উড়ে উড়ে বেড়াচ্ছিল। মন্টুদার শরীরে বসার মতো উপযুক্ত জায়গা খুঁজছিল। যে কোনো মৃতদেহেই বসার মতো ঠিক জায়গা খুঁজে নেয় মাছিরা। দরমার বেড়ার ঘর, তার সামনে ছোট্ট উঠোনে শুয়েছিল মন্টুদার নিষ্প্রাণ শরীর। খানিকটা দূরে ঘরের বাঁশের খুঁটি ধরে বসেছিল মন্টুদার বউ বেলাদি। আমরা কেউ বৌদি বলি না, বেলাদি বলেই ডাকি। আসলে বেলাদির বাপের বাড়িও খুব দূরে নয়, সেই থেকে চেনা জানা। বিয়ের আগে দিদি ডাকতাম, পরে আর সেই ডাকের বদল ঘটেনি। ভালোবেসে মন্টুদাকে বিয়ে করেছিল বেলাদি। গতকাল সন্ধ্যায় মন্টুদার গুলি খাওয়ার খবরটা আসে। কোনো একজন এসে উঠোনে দাঁড়িয়ে চিৎকার করে বলে গিয়েছিল, মন্টুদা গুলি খেয়ে মরে গেছে বৌদি, খালপাড়ে ডেড বডি পড়ে আছে, তাড়াতাড়ি যাও। কে বলেছে কথাটা বেলাদি দেখতে পায়নি, তখন ঘরের ভেতরে ছিল। কথাটা বলেই সংবাদদাতা চলে গিয়েছিল দ্রুত। সেই মৃত্যু সংবাদ শুনেছিলেন আমার বাবাও। দোতলার ব্যালকনিতে বসে সংবাদদাতাকে দেখতে পেয়েছিলেন তিনি। অবসরের পরে বাবার কাজ বলতে সকাল আর বিকেলে বাগানে পায়চারি করা, আর সন্ধে থেকে আমার বাড়ি ফেরা আগে পর্যন্ত ব্যালকনিতে বসে বসে রাস্তায় মানুষের চলাচল দেখা, তাদের কথাবার্তা শোনা। আমি অফিস থেকে ফেরার পথেই শুনেছিলাম মন্টুদার পিঠে গুলি লেগেছে। কাদের গোলমালে এমন ঘটনা ঘটল, কার গুলিতে প্রাণ গেল মন্টুদার, সবই হাওয়ায় ভাসছে। গুলিটা মন্টুদার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। এসব খবর নিয়ে অনেকটা সময় কেটে গিয়েছিল বলে বাড়ি ফিরেছি একটু দেরিতে। ঘরে ঢোকার আগে একবার মন্টুদাদের বাড়ির দিকে চোখ চলে গিয়েছিল স্বাভাবিকভাবেই। মৃত্যু সংবাদ জানাই ছিল, তার উপর উঠোনে কয়েকজন মানুষ ইতস্তত দাঁড়িয়েছিল তখন। কেউ কেউ টিনের দরজা দিয়ে ঘরের ভেতরে চোখ রাখছিল, আর ভেতর থেকে বেলাদির কান্নার বিলাপ ভেসে আসছিল। তাই সেদিকে চোখ যাওয়া অনিবার্যই ছিল। আমি অফিস থেকে ফিরলেই বাবা নিচে নেমে আসেন। আমার হাতে থাকে সান্ধ্য কাগজ। ফেরার পথে ট্রেনে বসে বা দাঁড়িয়ে উল্টে পাল্টে দেখি। ভালোই সময় কেটে যায়। ঘরে ফিরলে বাবা সেই পেপারটা পড়েন। বাবার হাতে পেপারটা তুলে দেওয়ার সময় মন্টুদার গুলি খেয়ে মরে যাওয়ার কথাটা জানিয়েছিলেন আমাকে। আমি যে আগেই শুনেছি সে কথা বলিনি আর, কেননা জানি বললেও আবার শুনতেই হবে। সেই সময় বাবা জানালেন, একজন উঠোনে দাঁড়িয়ে মন্টুদার গুলি খাওয়ার কথাটা বলে গেছে। এমনভাবে জোরে জোরে বলল যেন কি একটা ভালো খবর দিয়ে গেল, রাস্কেল কোথাকার। বাবার এই একটি গালি, সবাইকেই এক গালি দেন। এমনকি চশমা কোথায় রেখেছেন ভুলে গেলেও একই গালাগাল করেন নিজেকেও। আমি এমন এক রাস্কেল, কোথায় যে নিজের জিনিস রাখি ভুলে যাই। ফলে বাবার মুখে এই কথাটা গা শোয়া হয়ে গেছে আমাদের। এরপর বাবা যে কথাটা বলেছিলেন তাতে আমি অবাক। গলা শুনে নাকি মনে হয়েছে বিট্টু শেখ কথাটা বলেছে।
বিট্টু অনুরূপ ভৌমিকের দলের লোক, এক কথায় অনুরূপের ছায়া সঙ্গী। সে এসে জানিয়েছে খবরটা। বিস্ময়ে তাকিয়েছিলাম কিছুক্ষণ বাবার মুখের দিকে। তারপর হাত মুখ ধুয়ে চা খেয়ে একবার গিয়েছিলাম মন্টুদার বাড়িতে। সান্ত্বনা দেওয়ার ভাষা আমি ঠিক জানি না, তাই চুপ করে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। বিলাতি তখন আমাকে দেখেও বিলাপ করেছিল। এরপরে একবার ক্লাবে ঢু মারতে গিয়ে মন্টুদার খবরটা জানলাম বিশদে। অনুরূপের দলের লোকেরা গোলাগুলি ছুড়েছে বেশি, সুশীলের দলের লোক সংখ্যা কম, তাই তারা বেশি সুযোগ পায়নি। অনুরূপ আর সুশীল একই দলের দুই গোষ্ঠী। মন্টুদার গায়ে যে গুলিটা লাগে সেটা অনুরূপের দলের কারো পিস্তলের গুলি বলেও কেউ কেউ বলা বলি করছিল, যদিও সবই ছিল ফিসফিসানি। সত্যি মিথ্যে জানি না। বেলাদিকে মন্টুদার ডেড বডি পড়ে থাকার খবরটা যে জানিয়েছিল সেই বিট্টু শেখ আমাদের পাড়াতেই থাকে। পার্টি করলেও মারামারির সময় ফ্রন্টে থাকে না। ওরা কয়েকজন দলের কোর কমিটির লোক, নানা সিদ্ধান্ত নেয়, তোলা আদায় ইত্যাদির ভাগ পায়। ক্লাব থেকে তাড়াতাড়ি ঘরে ফিরে বাবাকে বলেছিলাম, এসব কথা কাউকে বলো না। সবাই হয়তো জানে অনুরূপের দলের হাতেই মন্টুদা খুন হয়েছে, এমনকি বিট্টু যে খবরটা জানিয়ে গেছে বাড়ি বয়ে এসে, সে খবরও অনেকেই জানে, কিন্তু সকলের মুখেই কুলুপ। তাই তুমিও কিচ্ছুটি উচ্চারণ করো না এই নিয়ে। কি দরকার ঝামেলায় যাওয়ার? কোথা থেকে কি হয়ে যাবে কে জানে। গতকাল খবরটা শোনার পরেই খালপাড়ের দিকে দৌড়ে গিয়েছিল বেলাদি, আর তার পরপরই পুলিশ লাশ নিয়ে গেছে। আজ আবার সন্ধ্যায় পুলিশ এসে কাঁটা ছেঁড়া করার লাশটা দিয়ে গেছে বাড়িতে। কাল সন্ধ্যায় অনেক কেঁদেছে বেলাদি। বেশি রাত পর্যন্ত আমাদের কানে বেলাদির বিলাপ পৌঁছেছিল। আজ সেই কান্না শুকিয়ে গেছে, কিংবা অবসন্ন শরীরে নির্ঘুম চোখের নিচে যন্ত্রণার কালি লেপ্টে আছে, সেখানেই হয়তো লুকিয়ে আছে বেলাদির চোখের জল। 2, আমাদের বাড়ির পেছনে আছে মস্ত এক বাগান। আম, জাম, জারুল, সুপুরি, নোনা ফলের গাছ ভরে আছে। কিছু জংলি গাছও আছে, আর আছে কয়েকটা নারকেল গাছ। ঠাকুরদা উচ্চারণ করতেন নারিকেল গাছ। অনেকেই বলে চাটুজ্যেদের বাগান বাড়ি। এলাকায় এই নামটাই প্রচলিত। সত্যিই বাগান বাড়ি যেন। কিছুতেই কোনো গাছ কাটতে দিতেন না ঠাকুরদা। ফল ভরে গেলেও বিক্রি করতেন না। বলতেন, গাছের ফল পাকুড় কি বিক্রির জন্য? বাড়ির ছেলেপিলেরা খাবে, আত্মীয় পরিজন খাবে, প্রতিবেশীরও খুশি মনে বিলোতেন তিনি। আমাদের পাশের বাড়ি থাকে মন্টুদা। থাকে নয়, থাকতো বলা উচিত। রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত। যার যেমন হয় তার তেমন সংসার চলে। সেই হিসাবে মন্টুদার সংসার খারাপ চলতো না। বেলাদিও মেশিনে সেলাই করে আয় করে। ছেলে মেয়ে নেই, খরচ আর কি এমন। তবু মন্টুদা বাগান থেকে আম, নারকেল, পেঁপে এইসব চুরি করত। ধূপ করে শব্দ হলে আমরা কেউ ছুটে যেতাম, গিয়ে কিছুই পেতাম না। ভেজা মাটিতে ছাপ পড়ে থাকতো নারকেল, পেঁপে বা আমের। মন্টুদা নিয়ে নিত আগেই। আমরা কখনোই মন্টুদাকে বামাল ধরতে পারিনি। আশেপাশে আর কেউ থাকতো না যে তাদের কাউকে সন্দেহ হবে আমাদের। সব বুঝেও হতাশ হয়ে চলে আসতাম। জোরে জোরে শাসাতাম, হাতে নাতে ধরতে পারলে পুলিশে দেব। অথচ ঠাকুরদা ওদের কিন্তু নারকেল দিতেন, বেশিই দিতেন। কারণ ঠাকুরদা মন্টুদাকে কেন যেন পছন্দ করতেন। চুরি করে জেনেও অদ্ভুত দুর্বলতা ছিল দেখেছি। ঠাকুরদা নেই বলে বাবা কিন্তু ওদের বঞ্চিত করেন না, বরং বাগানের আম, জাম, জামরুল, পেঁপে বা নারকেল বেশিই দেন। তবু মন্টুদা চুরি করবেই। এ ওর স্বভাব, কি আর করব বল। আমরা উষ্মা প্রকাশ করলে বাবার সংক্ষিপ্ত জবাব এটাই। আমি বা মা এর বদলে নানা কথা বললেও চুপ করে থাকতেন বাবা, যেন যা বলার বলে দিয়েছেন, আর কোনো কিছু বলার নেই। অনেক আগে মন্টুদার সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা হতো আমার। একদিন দেবার চায়ের দোকানে দেখা হয়েছিল মন্টুদার সঙ্গে। সেদিন হয়তো মন্টুদার কাজ ছিল না। সচরাচর দেবার দোকান ফাঁকা থাকে না। রবিবারে বিকেলে তো ফাঁকা থাকার কথাই ছিল না। তবু অদ্ভুত রকমের ফাঁকা সেদিন। কথায় কথায় জিজ্ঞাসা করেছিলাম, তুমি লেখাপড়া শিখতে চাওনি নাকি? বাবা বলছিলেন, ঠিকই বলেছে কাকা, আমার পড়তে ভালো লাগতো না। তোমার কাকা নাকি খুব চেষ্টা করেছিলেন পড়ানোর। আর মামারা অবশ্য সেরকম চেষ্টা করেননি, সবই আমার শোনা কথা। কাকা চাইতো আমি পড়াশোনা করি। কাকিমা যেমন উৎসাহ দেয়নি তেমন বাধাও দেয়নি। তবে মামারা চাইতো না তা কিন্তু নয়, ওরাও চাইতো, আমারই ইচ্ছে করেনি। এ নিয়ে আফসোসও নেই আমার। সে কি ইচ্ছে করতো না কেন? করতো না মানে করতো না।
আমার বাবা নকশাল ছিল, জানিস তো? হ্যাঁ জানি। কথাটা বলেই আমি চুপ করে গেছিলাম। পড়াশোনা না করার সঙ্গে বাবার নকশাল হওয়ার কী সম্পর্ক কিছুই বুঝতে পারছিলাম না, আজও বুঝি না। যার বাবা নকশাল করত তার দিকে কেমন চোখে যেন তাকাতো লোকজন। আমার খুব অসহ্য লাগতো। ছোটোবেলায় তো অত বুঝতাম না, একটু বড় হয়ে বুঝলাম। বন্ধুরা জিজ্ঞেস করতো, তোর বাবা গুলি খেয়ে মরেছে? এমনভাবে প্রশ্ন করতো যেন বাবা চুরি টুরির মতো অপরাধ করেছে। বন্ধুদের বাবা মায়েরাও ওরকমভাবে চোখ দেখতো আমাকে। বুঝতে পারতাম কেমন যেন ভয় বা ঘৃণা। একদিন এক বন্ধুর মা জানতে চাইল, তোমার বাবা নকশাল করতেন? সেদিন খুঁটিয়ে আরও কিছু জিজ্ঞাসা করেছিল সেই বন্ধুর মা। তারপর থেকে বন্ধুটা আমাকে এড়িয়ে চলত। অন্য বন্ধুরা মিশতে চাইতো না, যেন আমি একজন বিপ্লবের স্বপ্ন দেখা মানুষের ছেলে, যে ভুল স্বপ্ন দেখে সমাজ থেকে হারিয়ে গেছে। এসব তোমার মনের ভুলও হতে পারে, আমি বলেছিলাম। কিন্তু কথা শেষ হওয়ার আগেই সঙ্গেই জবাব চলে এসেছিল, হতে পারে। এই নিয়ে এখন আর আমি ভাবি না। ভুল কি ঠিক ভেবে এখন কি লাভ? তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, দিন বদলের স্বপ্ন দেখতো বাবা। কি হলো বলতো? একটা স্বপ্ন দেখতে গিয়ে আমাদের সংসারের স্বপ্নটাই শেষ হয়ে গেল। আমার মাকেও আমি হারালাম ওই লোকটার জন্য। মন্টুদার গলায় ছিল হাহাকারের চিহ্ন। দেখ তকাই, কি হলে কি হতো এসব ভেবে লাভ নেই। এখন তো আর এই নিয়ে কিছু করতে পারবো না, তাই ভাবিও না। এখন আমি যা আছি ভালোই আছি। তকাই আমার বাড়ির ডাক নাম। বাড়ি ছাড়া একমাত্র মন্টুদার বেলাদি আমাকে তকাই ডাকে। আচ্ছা, একটা কথা বলি, অন্যভাবে নিও না মন্টুদা। যার বাবা নকশাল করতেন, সৎ রাজনীতির লোক ছিলেন, তার ছেলে এরকম চুরি করে কেন? শুনেছি অন্যদেরও ছোটোখাটো জিনিস হাত সাফাই করেছে মন্টুদা। শেষের দিকে ব্যঙ্গ ফুটে উঠেছিল আমার গলায়। চুপ করে মাটির দিকে তাকিয়ে থেকেছিল কিছুক্ষণ, কিন্তু কেন চুরি করে তার ধারপাশ দিয়েও যায়নি। মন্টুদা যে চুরি করে এবং আমরা বুঝতে পারি তা নিয়েও কোনো প্রতিক্রিয়া দেখায়নি সেদিন। উল্টে নিজের বাবার প্রসঙ্গে চলে গিয়েছিল। তোর কি মনে হয় বাবা সাধু পুরুষ ছিল? সমাজ থেকে পালিয়ে গিয়ে চোরের মতো লুকোচুরি খেলা সাধুর লক্ষণ? মন্টুদার চোখে তারা নড়াচড়া করতে দেখেছিলাম, যেন কোনো চিন্তা মাথায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। তা কেন? ওরাও তো গ্রামেগঞ্জে গিয়ে মানুষের পাশে দাঁড়াতেন। আমি যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই মানুষগুলোর কি হলো? গ্রামের মানুষগুলোর তারা কি এখন খুব ভালো আছে? একেবারেই যে ভালো নেই তা নয়, আগের তুলনায় ভালোই আছে। তবে যেমন থাকার কথা সেই রকম নেই, এটা ঠিক। আমি মনে মনে স্বীকার করি, কিন্তু কিছু বলতে ইচ্ছে করেনি। বীজ ফেলতে গেলে আগে মাটি নরম করতে হয়। বাবার দলের লোকেরা এসব বুঝতে পারেনি। এত তাড়াহুড়ো কিসের ছিল বলতো? প্রশ্নটা কি আমাকেই করলো মন্টুদা? বুঝতে পারিনি, কেননা তার চোখ তখন আমার দিকে ছিল না। বোসদের নারকেল গাছ ছাড়িয়ে কোন সুদূরে যেন তার দৃষ্টি। এসব রাজনৈতিক কথাবার্তা আমার ভালো লাগছিল না। আমি রাজনীতি এড়িয়ে চলি। আমার বাবাকেও কোনো দিন রাজনীতি নিয়ে মাথা ঘামাতে দেখিনি। তাই সেদিন থেমে গিয়েছিলাম। আর তারপর থেকে মন্টুদা আমাকে দেখলে এড়িয়ে যেত, কথা বলতে চাইতো না। আমি নিশ্চিত চুরির কথা বলার জন্য নয়, বাবার নকশাল করার প্রসঙ্গে আলোচনা করেছিলাম বলেই মন্টুদা আমার থেকে সরে সরে থাকতো। যদিও প্রসঙ্গটা মন্টুদাই তুলেছিল, আমি তার যুক্তি মানতে চাইনি, এই যা। মামা কাকা কারো আশ্রয়েই মন্টুদা বেশি দিন থাকেনি। ক্লাস 10-এ উঠে আর পড়াশোনা করেনি, বরং নিজেদের ভিটেমাটিতে ফিরে এসেছিল। মায়ের মৃত্যুর পর ভুতুরে বাড়ির মতো পড়েছিল মন্টুদাদের বাড়ি। মন্টুদাও তাই। তবে মন্টুদার বাবা কোনো রাজনৈতিক গোলমালের মাঝে পড়ে গুলি খাননি। পুলিশের এনকাউন্টারে মারা গেছেন। কার্জন গাছের পার্কের কাছে তার মৃতদেহ পড়েছিল। বাড়িতে সে খবর পৌঁছানোর পরে মন্টুদার মা শোকে পাথর হয়ে গিয়েছিলেন। কিছুদিন পরে তিনি আত্মহত্যা করেন। মন্টুদা তখন 4 বছরের বালক। তখন প্রথমে কাকা নিয়ে গেছিলেন মন্টুদাকে। কয়েক বছর পরে মামার বাড়িতে চলে গিয়েছিল মন্টুদা। সেই থেকে দরজা বন্ধ বাড়িরা নিঃসঙ্গের মতো একা একাই পড়েছিল। মামার বাড়ি থেকে একদিন আচমকা পালিয়ে গিয়েছিল মন্টুদা। কোনো এক পাইস হোটেলে কাজে ঢুকে পড়েছিল। সেই সময় তার নিজের ঘরে ফেরা। একসময় হোটেলের কাজ ছেড়ে দিয়ে নারায়ণ মিস্ত্রির সঙ্গে যোগ দিল। শেষ দিন পর্যন্ত নারায়ণ মিস্ত্রির সঙ্গেই জুড়েছিল। গতকাল একই রাজনৈতিক দলের 2 গ্রুপের ক্ষমতা দখলের লড়াই চলছিল। মাঝে মাঝে এসব হয়। মন্টুদা কাজ সেরে ফিরছিল ওই পথ দিয়েই।
গোলাগুলির মুখে পড়ে যায় মন্টুদা, আর তারপরেই আসে সেই অমোঘ সময়, মৃত্যুর কোলে ঢলে পড়া। মন্টুদার মৃতদেহ শ্মশানে নেওয়ার সময় আমরা কেউ সঙ্গে যাব না ঠিক করেছিলাম, কেননা যে রাজনীতির লোকেদের জন্য তার প্রাণ গেল তারাই মৃতদেহ দখল করে নিয়েছে। দলীয় কর্মী হিসাবে এলাকায় ঘোরানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। আমরা কেউ এর মধ্যে জড়াতে চাইনি। যার গুলিতে মন্টুদার প্রাণ গেল বলে শোনা যাচ্ছে সেও আছে সেই ভিড়ের মধ্যে। পুলিশ নাকি তদন্তে বুঝতে পারেনি এই মৃত্যুর জন্য কে দায়ী। সবাই সব জানলেও পুলিশ কিছুই বুঝতে পারে না, এমন ঘটনা প্রায়ই হয়। তাই এই নিয়ে কেউ আর প্রশ্নও তোলে না আজকাল। ঠিক সেই সময় ঘটে গেল অভাবনীয় এক ঘটনা। আমরা সেই ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলাম না। না, তোমরা ওর মরা নিতে পারবে না, আমার স্বামীর মরা আমি নিয়ে ভাবব, বেলাদির আচমকা বলে উঠেছিল। বারবার একই কথা বলে যাচ্ছিল চিৎকার করে। হঠাৎ এমন প্রতিক্রিয়ায় সবাই হতচকিত হয়ে পড়েছিল। মন্টুদার মৃতদেহ ঘিরে থাকা লোকজন থমকে গিয়েছিল কিছুক্ষণ। ধাতস্থ হয়ে তারা অনেক বোঝানোর চেষ্টা করেছিল। বেলাদি কারো কথায় কান দিতে রাজি নয়। এরপর আমাদের প্রতিবেশী কয়েকজন এগিয়ে এসে মন্টুদার শরীর ঘিরে দাঁড়িয়ে পড়ল। রাজনীতির লোকেরাও খেলা ছেড়ে সরে গেল ধীরে ধীরে। কেন যেন কেউ আর এই নিয়ে উচ্চবাচ্য করেনি। মাত্রই কয়েকজন মন্টুদার নিষ্প্রাণ শরীর কাঁধে নিয়ে শ্মশানের পথে চলেছে, ঠিক চোরের মতোই, অন্ধকার গলিঘুজি দিয়ে। প্রকাশ্য আলোর পথে নিয়ে যেতে হয়তো তারা ভয় পেয়েছে। একসময় আমিও ওদের পিছু পিছু হাঁটা শুরু করলাম। আমরা জানতাম মন্টুদা চোর, ছোটোখাটো চুরি করে, যাকে বলে হাত সাফাই। অনেকেই জানতো ব্যাপারটা, তাই তারা সতর্ক থাকতো মন্টুদার থেকে। এখনও অনেকেই সতর্ক হয়ে এড়িয়ে গেল মন্টুদাকে। আমরাও চোরের মতোই চলেছি মন্টুদার মৃতদেহ নিয়ে। চোরের মতোই অন্ধকার গলিপথ ধরে শেষ যাত্রায় চলেছে মন্টুদা। নমস্কার। নমস্কার। আমার গল্পের নাম মাস্টার মশাই। এই লকডাউনের মধ্যেই লেখা। মাস্টার মশাই, ওই তো এসে গেছেন। কে এসে গেছেন? মাস্টার মশাই? কার মাস্টার মশাই? কার আবার? আমাদের মাস্টার মশাই। উনি কিসের, মানে কি বিষয়ের মাস্টার মশাই? ওসব জানার দরকার আছে কি? উনি কোথায় অধ্যাপনা করেন? জেনে কি করবি? একজন মাস্টারমশাই, তার সম্পর্কে এইটুকু জানতে ইচ্ছে করে না? এসব ইচ্ছে টিচ্ছে এখন অবান্তর। শুধু এইটুকু জেনে রাখ, উনি একজন মাস্টারমশাই, আর বাকিরা যারা ওর টানে এখানে এসেছে বাসছে তারা সব ওনার গুণগ্রাহী। এরা সব মাস্টারমশাইয়ের ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীরাই তো মাস্টারমশাইয়ের গুণগ্রাহী হয়, তাই না? যেমন শিক্ষক শিক্ষার্থী, তাই তো? না, সম্পর্কটা ঠিক শিক্ষক শিক্ষার্থীর মতো নয়। তবে তবে মাস্টারমশাইয়ের যে কোনো নির্দেশ এরা বেদবাক্য বলে মনে করে। অনেকটা হীরক রাজার পারিষদদের মতো? না, ঠিক তা নয়। এরা শুধু গুণগ্রাহী নয়, গুণমুগ্ধও। মানে মানে মাস্টারমশাইয়ের অনেক গুণও আছে, তাতেই এরা আচ্ছন্ন। যেমন যেমন উনি যখন তখন, এমনকি খালি পেটেও ভরপেট খাবার মতন সশব্দে ঢেকুর তুলতে পারেন। আচ্ছা, আর হাত দিয়ে স্পর্শ না করে উনি নিজের কান দুটো ইচ্ছে মতো নাচাতে পারেন, তাই নাকি? আর আর হাতের জোড়া জোড়া আঙুল দিয়ে বিজয় চিহ্ন, মানে ভিক্টরি সাইন দেখাতে পারেন। মানে মানে হাতের চেটো সোজা করে তর্জনী মধ্যমা আর অনামিকা অনিষ্ঠা জোড়া করে লাগিয়ে পাশাপাশি ফাঁক করে ভি চিহ্ন দেখাতে পারেন। আর এমন কি করে দেখাতো? না রে, ঠিক হচ্ছে না তো। হবে না, এটা ওর বিশেষ গুণ, এটা ওনার বিশেষ গুণ। তাছাড়া উনি কঠিন রোগে মুক্তির আশ্চর্য নিদান দিতে পারেন। মানে জানতে হবে না, মাস্টারমশাই এসে গেছেন। 2, মাস্টারমশাই সাধারণ চেহারা, সাধারণ উচ্চতা, সাধারণ পরিচ্ছদ, সাধারণ চালচলনের একজন। চোখে আঁটোসাঁটো কালো চশমা। ধীর পদক্ষেপে এসে একটা উঁচু বেদিতে উঠে দাঁড়ালেন। আস্তে আস্তে মাস্টারমশাইয়ের গুণগ্রাহীরা জড়ো হতে শুরু করলো। নানা বয়সের, ছোট থেকে বয়স্ক। ওরা ধ্বনি তুলল, একজন মাস্টার,
সবাই মশাই, মাস্টার মশাই। এরা কেউ শিক্ষার্থী নয়, গুণগ্রাহী, গুণমুগ্ধ। সারা অঞ্চলটা জুড়ে গুজগুজ, ফিসফিস। মাস্টারমশাই হাত তুলে সকলকে চুপ করতে বললেন। সবাই চুপ, পিন পড়ার নীরবতা যাকে বলে। মাস্টারমশাই তার অমায়িক কণ্ঠস্বরে বলতে শুরু করলেন, আপনারা জানেন মারাত্মক এক মারণ ভাইরাস করোনায় বিশ্ব থরহরিকম্পিত। এই অতিমারীর সংক্রমণে আমাদের দেশও বিপর্যস্ত। এই সংকট মুহূর্তে আপনারা সবাই সকলের পাশে পাশে থাকুন। ছড়িয়ে ছিটে থাকা ভিড়ের মানুষগুলো আরও গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালো। মাস্টারমশাই দেখতে পেলেন না। বললেন, আপনারা নিজের মুখ ঢেকে রাখুন। সকলে যে যার হাতের চেটো উল্টো চেটো দিয়ে মুখ ঢেকে নিল। মাস্টারমশাই দেখতে পেলেন না। বললেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। একথা শুনে একজন তার পাশের জনকে জিজ্ঞেস করলো, ব্যাপারটা তবে কী ভাই? পাশের জন বিজ্ঞের মতো উত্তর দিল, নিজের সমাজে থাকবি, অন্য সমাজ থেকে দূরত্ব বজায় রাখবি, এই তো, আবার কি? অন্য আরেকজন পাশ থেকে নাক গলালো, ওসব সমাজতত্ত্বের ব্যাপার, অত বুঝতে হবে না, অন্য কোনো সমাজে যাবি না, ব্যাস। এরকম আলোচনা চলতে থাকলো এবং সকলে কথাটা আত্মস্থ করলো, কেননা এটা কোনো সাধারণ বাক্য নয়, এটা এদের কাছে বেদ বাক্য। পেছনের দিকে একটা রবাহুত মানুষ অনেকক্ষণ এসে দাঁড়িয়েছিল। এবার সে পাশের জনকে জিজ্ঞেস করলো, আচ্ছা, যিনি বক্তব্য রাখছেন ইনি কে? উনি মাস্টারমশাই। কার মাস্টারমশাই? কার আবার? আমাদের মাস্টারমশাই। কিসের মাস্টারমশাই? মানে কী বিষয়ে পড়ান? ওসব জানার দরকার আছে কি? আচ্ছা, ইনি কোথাকার মাস্টারমশাই? মানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন? জেনে কি হবে? একজন মাস্টারমশাই, তার সম্পর্কে এটুকু জানতে ইচ্ছে করে না? ওসব ইচ্ছে টিচ্ছে কেন অবান্তর। শুধু এইটুকু জেনে রাখুন, উনি একজন মাস্টারমশাই, আর বাকিরা যারা ওর টানে এখানে এসেছে তারা সব ওনার গুণগ্রাহী। আপনিও? অবশ্যই। 3, সেই রবাহত মানুষটা ভাবলো, আমি এই মাস্টারমশাই নামক ব্যক্তিটির সম্বন্ধে আগ্রহী কিন্তু গুণগ্রাহী তো নই। তাহলে ইনার কথাতে আমি আবিষ্ট হব কেন? ইনার কথাকে আমি মান্যতাই বা দেবো কেন? ইনি বলছেন পাশে পাশে থাকুন, তাহলে কি আমরা ঘেঁষে ঘেঁষে থাকবো? ইনি বলছেন মুখ ঢেকে রাখুন, তা বলে কি আমরা হাত দিয়ে সারাক্ষণ মুখ ঢেকে রাখা যায়? ইনি বলছেন সামাজিক দূরত্ব বজায় রাখুন, তা বলে কি সমাজে সমাজে দূরত্ব রেখে চলবো? কিন্তু ইনার গুণমুগ্ধরা তো সেটাই করতে চাইছে, কেননা এটা যে তাদের কাছে বেদ বাক্য। কিন্তু এভাবে তো আমাদের মুক্তি নেই। রবাহত মানুষটা ভাবলো, মারাত্মক ভুল বার্তা যাচ্ছে এইসব সাধারণ গুণগ্রাহীদের কাছে। এরা সকলে যেভাবে এই নিয়ে গুজগুজ ফিসফিস করে আলোচনায় ব্যস্ত, তাতে তো হঠাৎ ঢেউ একটা বিকট আওয়াজ করে মোক্ষম ঢেকুর তুললেন মাস্টারমশাই। মুহূর্তে সকলের ফিসফিসানি বন্ধ, নিস্তব্ধ পুরো সমাগম, একেবারে পিন পড়া নীরবতা। আগের কথার খেই ধরে মাস্টারমশাই বললেন, আর বেশি দেরি নেই, আমাদের এই সংকটকাল নিরসনের অপেক্ষায় ক্রান্তিকালে পৌঁছে গেছি আমরা, এবার উত্তরণ। বলে দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে কিছু একটা প্রদর্শন করতে সচেষ্ট হলেন। বিশেষ মনোযোগ দিয়ে দেখে বোঝা গেল মাস্টারমশাইয়ের কান দুটো যেন ওপর নিচ করে বার কয়েক নেচে উঠে থেমে গেল। গুণগ্রাহী হৈ হৈ করে চিৎকার করে উঠল, মাস্টার মশাই, মাস্টার মশাই। মাস্টারমশাই ডান হাতটা আস্তে আস্তে বুক পর্যন্ত তুলে বুদ্ধদেবের মুদ্রায় স্থিত করলেন। কয়েক মুহূর্ত গুণগ্রাহীর আবার স্তব্ধ, একেবারে পিন ড্রপ সাইলেন্স। এবার আস্তে আস্তে উত্থিত দক্ষিণ হস্তের তর্জনী মধ্যমা আর অনামিকা কনিষ্ঠা জোড়া করে পাশাপাশি ফাঁক করলেন, ঠিক যেন বিজয় চিহ্ন, মানে ভিক্টরি সাইন, যেন আমরা করোনা যুদ্ধে জিতে গেছি। গুণগ্রাহীর আবার চিৎকার করে উঠল, মাস্টার মশাই, মাস্টার মশাই। 4, এই সেই সমাগম স্থল, এই সেই বেদি। এখানে এখন মাস্টারমশাইয়ের মুষ্টিমেয় গুণগ্রাহী। এখন এখানের প্রতিটি কোনায় কোনায় আতঙ্কের বাসা, বাড়ি বাড়ি শূন্যতা, ঘরে ঘরে মৃত্যুদূতের তাণ্ডব। অশ্রুকণা ভুলে গেছে কান্নার হেতু। এখন এখানে মাস্টারমশাইয়ের গুণগ্রাহী বলতে লখাই, পীতম্বর, ইকবাল আর গুটিকয় শিশু আঁকড়ে পড়ে থাকা নারী। এখানে দাঁড়িয়ে আছে সেই রবাহুত মানুষটা, হাঁটুতে মুখ গুজে বসে আছে লখাই। লখাইকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে লখাই, কাঁদছিস কেন? মাকে ওরা দাহ করে দিলে, একবার শেষ দেখা টুকুন থাকতে দিলে নাই? কি করবি বল, এখন এরকমই পরিস্থিতি। পীতম্বরের আবার কি হলো? তোর মুখ অমন গোমড়া কেন? কি বলবো, গত মাসে আজকের দিনে ছেলেটার জন্মদিন ছিল, আর আজ ওর ছবি নিয়ে বসে আছি। আমার একমাত্র ছেলে, এবার মাধ্যমিক দিয়েছিল। নিকটজনের ছবি আঁকড়ে বসে থাকাই এখন সবচেয়ে মুখরোচক ছবি। তোমার আমার চোখের জল, মিডিয়ার টিআরপি, এটাই এখন চলতি রসায়ন। মাস্টারমশাইদের মাস্টারই এখন অশিক্ষার আকর, বুঝেছ? তাই ইকবাল, তুই অত ছটফট করছিস কেন? করবো না?
কে আমার বিবি জানে জানাজা পড়লো, কেউ কে গোসল করলো, কোথায় দাফন করলো, এসব ভাবনা নিয়ে বড় অস্থির হয়ে আছি ভাই। মন শক্ত করো ইকবাল, মন শক্ত করো। এক কঠিন দুর্ভাবনার সময়, সকলেরই আত্মজন নিকেশ হতে হতে এখন একক অস্তিত্বকে স্থির করার সময়। এখন প্রলাপ বিলাপের কোনো অবকাশ নেই। নিজেকে গুছিয়ে রাখো, নিজেকে গুটিয়ে রাখো, নিজেতেই নিজেকে আত্মসমর্পণ করো। আবেগ তাড়িত হয়েও না। এখন সময় বড় দূষিত, নিয়মকানুন স্যাঁতস্যাঁতে, নীতি মদবাদ অগ্নিশর্মা, ভুল বার্তার উৎসব লীলা। মৃত্যু এখন আনন্দময়ী, সে আজ লাখে ছুঁতে চলেছে। এই কী এসব বুগনি মারছো? কাদের এসব বেচাল কথা, নীতিকথা শোনাচ্ছ? সরে দাঁড়াও। কেন? ভুল পথে চালিত এসব অসহায় মানুষদের একটু সান্ত্বনা দিচ্ছি, তাতে তোমার আপত্তি কিসের? দেখতে পাচ্ছ না কে আসছেন? মাস্টারমশাই। কে মাস্টারমশাই? কে আবার আমাদের মাস্টারমশাই? উনি কিসের, মানে কী বিষয়ের মাস্টারমশাই? অত জানার দরকার আছে কি? উনি কোথায় অধ্যাপনা করেন? জেনে কী হবে? না জানার জন্যই তো এই অবস্থা। কী অবস্থা? এই যে করোনায় দেশে মৃত্যু হচ্ছে হাজারে হাজারে, মৃত্যু সংখ্যা লাখে ছুঁতে চলেছে। এটা সমগ্র মানবজাতির সমস্যা। হ্যাঁ, আর এটাকে মানবজাতিই ঠেকাতে পারে, তোমাদের ওই মাস্টারমশাইদের কম্য নয়। এদের মাস্টারই তো যত নষ্টের মূল। এদের রাস্তায় মাঝখানে দাঁড় করিয়ে কান ধরে ওঠবোস করাতে ইচ্ছে করে। ইচ্ছে টিচ্ছে এখন অবান্তর। এই যে উনি এসে গেছেন। এ কি? এ তো সববাহী গাড়ি। ভেতরে শায়িত আমাদের মাস্টারমশাই। 5, গাড়িতে কাঁচের ঘেরাটোপে মধ্যে শায়িত মাস্টারমশাই। গাড়ি থেকে নেমে এলেন এক স্বাস্থ্যকর্মী, এক গুণগ্রাহী, আর ওই রবাহত মানুষটাকে উদ্দেশ্য করে বললেন, যা করবেন তাড়াতাড়ি করুন, সামাজিক দূরত্ব বজায় রেখে, নো ফুল নো মালা, কুইক কুইক। রবাহত মানুষটা আর ওই গুণগ্রাহী মাস্টারমশাই নিথর দেহটার দিকে অপলক তাকিয়েছিল। হঠাৎ নিথর দেহটা একটু নড়ে উঠল, ঢেকুর তোলার মতন ঢক করে একটা আওয়াজ হলো। চমকে উঠল দুজনেই। মাস্টারমশাই বেঁচে আছেন, মাস্টারমশাই বেঁচে আছেন, চিৎকার করে উঠল ওই গুণগ্রাহী। আরে না, গলার কাছে বাবলা আটকেছিল বোধহয়, সেটা বেরিয়ে গেল। অস্থির হবেন না বলে স্বাস্থ্যকর্মীটি ওদের আশ্বস্ত করলো। কিন্তু পর মুহূর্তেই রবাহত মানুষটার মনে হলো মাস্টারমশাই কান দুটো যেন নড়ে উঠল। দেখে ওই গুণগ্রাহী আরও উত্তেজিত হয়ে বলে উঠলো, ওই যে কান দুটো। আরে এসব আপনারা কি বলছেন? দেখছেন না গাড়ির ইঞ্জিন চালু আছে, গাড়িটা কাঁপছে, তাই ওসব মনে হচ্ছে। নিন তাড়াতাড়ি করুন। রবাহত মানুষটা শায়িত মাস্টারমশাইয়ের নিথর দেহটার দিকে তাকিয়ে দেখতে পেল মাস্টারমশাইয়ের ডান হাতটা বুকের কাছে তোলা, তার জোড়া আঙুল দিয়ে ভি চিহ্ন আঁকা, অর্থাৎ তিনি জিতে গেছেন। তিনি সত্যিই জিতে গেলেন? প্রশ্নটা নিজেকে ঠিক সেই মুহূর্তে ওই গুণগ্রাহী বলে উঠল, হ্যাঁ, উনি করোনা আক্রান্তদের মধ্যে লক্ষতম শহীদ। ওনাকে জানাই লাখ লাখ শ্রদ্ধার্ঘ্য। মাস্টার। এই সংকটকালে মাস্টারমশাইয়ের কোনো গুণগ্রাহী বা গুণমুগ্ধ নেই যে তালে তাল মিলিয়ে চিৎকার করে বলে উঠবে, মশাই। গুণগ্রাহী আবার বলল, মাস্টার। কেউ বলল না মশাই, কেউ বলল না, কেউ না। আজকে এই পর্যন্তই। আপনারা আজকের নির্বাচিত দুজন কথাকারের গল্পপাঠ শুনলেন। আবার আগামী পক্ষে নতুন দুজন কথাকারকে সঙ্গে নিয়ে হাজির হব আমি। আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।